শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইজিপি সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ। দৃষ্টান্তমূলক শাস্তি চান দলটির নেতারা। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন। চিন্ময় কৃষ্ণদাসের জামিন নামঞ্জুর হওয়ায় অনুসারীদের বিক্ষোভ। পুলিশের সাথে সংঘর্ষ, সম্প্রদায়ের নেতা হিসেবে নন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার জানালেন উপদেষ্টা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমাতে চায় না সরকার, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঢাকা ও চট্টগ্রামে পরিস্থিতি মোকাবেলায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন। সংসদে উচ্চকক্ষ গণভোটের বিধানসহ সংবিধানে ৬২টি জায়গায় পরিবর্তনের প্রস্তাব বিএনপির। আগামী সপ্তাহ থেকে সারা দেশে জরিপ চালাবে সংস্কার কমিশন। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ২০১৩ সালের ৫ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরে হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এই অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা জানান, শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ব্ল্যাকআউট করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালায়। গুলি ছুড়ে হত্যা করা হয় শতাধিক ধর্মপ্রাণ মুসলিমকে। পরে শাপলা চত্বরে কাউকে হত্যা করা হয়নি, এই সাফাই দেয় তৎকালীন সরকার। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজত নেতারা। আমরা আবেদন করেছি, আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে, সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ তাদেরকে সরবরাহ করব। ৫ মে যে ঘটনা শাপলা চত্বরে ঘটেছে, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩-এর আইনের অধীনে একটি অপরাধ। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে কারাগারে পাঠানোর নির্দেশে উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। পুলিশের সাথে চলছে কর্মী সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, কখন থেকে এই সংঘর্ষ জানাবেন? ধাওয়া পাল্টা ধাওয়া কি এখনো চলছে কিনা? বর্তমানে কি অবস্থা দেখছেন সেখানে? ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে কিন্তু এই সংঘর্ষ চলছে। এখন আসলে পুলিশের সাথে যারা বিক্ষোভকারী তাদের সাথে সংঘর্ষ, এখন কিন্তু এক ধরনের আমরা দেখছি ত্রিমুখী সংঘর্ষ। পুলিশ, বিক্ষোভকারী এবং ছাত্র জনতা তারাও কিন্তু আসলে এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু এই সংঘর্ষে আসলে জড়িয়ে পড়ছেন। আমরা দেখছি এই মুহূর্তে যেই কোর্ট বিল্ডিংয়ের নিচে যেই সড়কটি রয়েছে, সেখানেও আসলে রণক্ষেত্র এক ধরনের অবস্থা। যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা কিন্তু যে বিক্ষোভ প্রদর্শন সেটি শেষ করেই কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেই ছাত্র জনতা এবং পুলিশের উপর তারা ইটপাটকেল নিক্ষেপ করছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম এক আইনজীবী, তিনি আসলে আহত হয়েছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারাও আসলে চেষ্টা করছেন যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদের সাথে একটু যদি আমরা হয়েছিল এখানে ওরা, আমরা যখন ওদিকে সামনে গেছি, ওরা আমার ভাইকে একলা পেয়ে মাথার মধ্যে বড় ইট দিয়ে ইচ্ছা মতো চেতলাইছে এবং
কারা কারা তারা কারা? ইসকন সন্ত্রাসীরা, ইসকন সন্ত্রাসী, ইসকন আমাদের সাথে দখলবাজিরা, এই দুর্নীতি আমাদের আরো বিভিন্ন ভাইরা শুনছিলেন যে ইশরাত যে তারা কিন্তু যে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছেন। ছাত্র জনতা আসলে এখানে অবস্থান নিয়েছেন। তারা আসলে বলছেন যে যারা বিক্ষোভকারী রয়েছে, যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী, যারা বেশ কয়েক ঘন্টা ধরে তারা অবস্থান নিয়েছেন, সেই তাদেরকে আসলে প্রতিহত করার জন্যই কিন্তু আসলে এই ছাত্র জনরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন যারা হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আছেন, তারাও বিভিন্ন গলিতে গলিতে অবস্থান নিয়েছেন। তারা লালদিঘি পারে অবস্থান নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে যারা এখানে রয়েছেন তাদের সাথে আসলে দেখছেন এখানে আসলে ইশরাত, এখানে যারা ছাত্র জনতা রয়েছেন তারাও আসলে বিক্ষুব্ধ। সব মিলিয়ে দেখতেছি, আমি লাইভে ছিলাম। জি সুমন, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এর আগে দুপুরে চট্টগ্রামের কোর্টে তোলা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। এ সময় রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত। সকালে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে নেওয়া হয় আদালতে। সেখানে তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কিন্তু পথে চিন্ময় দাসকে বহনকারী প্রিজন ভ্যানের গতিপথ রোধ করে তার অনুসারীরা বেলা 11টা থেকে তাদের অবরোধের কারণে আটকা পড়ে প্রিজন ভ্যানটি। ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার সময় শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় সহ 19 জনের নামে গত 31শে অক্টোবর মামলা হয়। কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। রংপুরের এক মতবিনিময় সভায় এমনটাই জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশে কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবে যেন ফের শিকার না হতে করার জন্য কাজ করছি। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় শাহবাগে প্রতিবাদ সমাবেশ করবে সনাতনী শিক্ষার্থী এবং সংখ্যালঘু অধিকার আন্দোলন। সেখানে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সেখানকার অবস্থা তার কাছ থেকে জেনে নিব। সবুজ, প্রতিবাদ সমাবেশ কি সেখানে শুরু হয়েছে কিনা, বিস্তারিত তথ্য কি রয়েছে আপনার কাছে? মূলত 3টার দিকে তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত 4টা বেশি বেজে গেছে। কিন্তু এখন পর্যন্ত সনাতনী ধর্মাবলম্বীদের বা যারা এখানে প্রতিবাদ কর্মসূচি করার কথা, তাদের উপস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে 3টার বেশ আগে থেকেই, প্রায় 2টার পর থেকেই এই শাহবাগ মোড়ের যে চারপাশের মোড়টি রয়েছে, সেই মোড়টিতে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে জলকামান, এপিসি কার সহ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের সাথে সাথে বিজিবিও মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি মোড়ে। এবং বিশেষ করে যে দিক থেকে আমরা যদি বলি রমনা কালী মন্দির থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকে আসার যে সড়কটি, সেই সড়কটিতে একটি ব্যারিকেড দিয়ে আসলে যারা আসছেন তাদেরকে তল্লাশি করে এই রাস্তাটা পার হতে দেয়া হচ্ছে। অর্থাৎ বেশ কঠোর অবস্থান বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, যা পুলিশ কর্মকর্তারা যারা রয়েছেন, তারা বলছেন যে বিগত কয়েকদিন ধরে এবং আজকেও চট্টগ্রামে যেরকম পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এই ধরনের পরিস্থিতি যেন তৈরি করা না হয় বা তৈরি যেন না হয়, সেই জায়গা থেকে মূলত পুলিশের এই কঠোর অবস্থান এবং তারা বেশ সতর্ক অবস্থানে আছেন।
এই জায়গায়। সবুজ, ধন্যবাদ আপনাকে। ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে, তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাজোয়া যান মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিদ্ধান্ত অনুসারে কলেজ বন্ধ, ভেতরে কাউকে যেতে দেয়া হচ্ছে না। ভাঙা কলেজ ভবন থেকে দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। স্বাভাবিক রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। এদিকে কলেজটির প্রিন্সিপাল জানিয়েছেন, শিক্ষার্থীদের সংঘর্ষে বহিরাগত কেউ সুযোগ নিতে পারে, তবে রাজনৈতিক ইন্ধন নেই। আজকে আমরা এখানে আসছি, দেখেন এখানে আমরা যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, এই কারণে আমরা এখানে আমাদের 2 প্লাটুন ফোর্স আছে। আমাদের হিসাবমুক্ত করতেছি প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে, তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। ভাঙচুরের পর মেরামতের জন্য রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সাথে 2025 সালের প্রথম শ্রেণী ও নার্সারিতে ভর্তি লটারিও স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যালয়ের মেরামতের কাজ শেষ করার সময় সাপেক্ষ সবকিছু অনুকূলে আসার সাথে সাথেই বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। গেল রবিবার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষাঙ্গনে সংঘর্ষ বন্ধ এবং ছাত্রদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে 19টি ছাত্র সংগঠন। আজ থেকে বিভিন্ন ক্যাম্পাসে যাওয়ার কথা তাদের। এ বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। তিনি আছেন ঢাকা পলিটেকনিক এলাকায়। আশিক, ছাত্র সংহতি সপ্তাহের কার্যক্রমগুলো জানাবেন কি কি এবং কি বার্তা দিতে চায় ছাত্র নেতারা? ধন্যবাদ। আসলে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের নেতৃত্বে একটি দল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এসেছে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বেশ কিছু ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আওয়ামী ফ্যাসিবাদীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের রুখে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়টি আসলে মোকাবেলা করতেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সংহতি সমাবেশের একটি সপ্তাহ পালন করা। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা প্রথম দেখতে পাচ্ছি আমরা যে সমন্বয়কদের মধ্যে একজন রয়েছেন আব্দুল হান্নান মাসুদ সহ আরো কয়েকজন মিলে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা কথা বলছেন এবং তাদের কথা আমরা তাদের শিক্ষার্থীদের সাথে তাদের যে আলাপচারিতা আমরা শুনেছি, তারা বলছেন যে আমাদেরকে আন্দোলন সংগ্রামের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই শিক্ষার্থীরা যেমন একত্রিত ছিল এবং বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই একত্রতা ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে কোনো ধরনের সহিংসতা, নিজেদের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি যাতে না হয় সেই বিষয়গুলো আসলে দেখতে হবে এবং কোনো ধরনের ভুল বুঝাবুঝি করে নিজেদের মধ্যে কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি করে নিজেদের যে সৌহার্দ্য সেটি যেন এবং না হয় এবং এই যে বিপ্লব, সেই বিপ্লব যেন বাধাগ্রস্ত না হয় সেই বিষয়টি কিন্তু বিবেচনায় নেওয়ার জন্য সমন্বয়করা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন ক্যাম্পাসে তাদেরকে তাদের সাথে কথা বলছেন এবং তাদের বোঝাচ্ছেন যে সবাই আসলে একত্রতা থেকেই আসলে আগামীতে যে ধরনের সংকট, যে সকল সংকটই আসুক না সেগুলো মোকাবেলা করতে হবে। এই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, তাদের কিন্তু আরো একটি ক্যাম্পাসে যাওয়ার কথা রয়েছে। আশিক, ধন্যবাদ আপনাকে। স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট কন্ট্রোল করতে চায় না অন্তর্বর্তী সরকার, এটি সবচেয়ে বড় সীমাবদ্ধতা। সকালে এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন প্রেস সচিব। সেখানেই বলেন, কঠোরভাবে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলেই হচ্ছে সমালোচনা। বলা হচ্ছে বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এমনটাও উল্লেখ করেন তিনি। বলেন, বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি, তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক। ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে। কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটিও বের করার চেষ্টা চলছে। আমাদের কিছুটা সীমাবদ্ধতাও তৈরি হয়েছে। আমরা তো আগের গভর্নমেন্ট যেভাবে ব্রুটালি ক্রাউড কন্ট্রোল করতো আমরা তো সেভাবে পারছি না। রায়ট
কিভাবে কন্ট্রোল করতে হয় এটার জন্য ওই নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথা আমরা চিন্তা করছি, যাতে কেউকে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়টিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি। শিক্ষার্থীদের প্রতি কঠোর হতে চায় না সরকার। রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে তারা, এমনটাই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণের আগে হাওর পরিদর্শনে যান তিনি। বলেন, শিক্ষার্থীদের দাবি থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। সরকার চায় শান্তিপূর্ণভাবে সমাধানে এগিয়ে আসুক ছাত্ররা। এ সময় তার সফরসঙ্গী ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম রোধে আগাম ব্যবস্থা নেবে সরকার। এর আগে দুজনে তাহিরপুরের মাটিয়ান হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা আমি কার উপরে মানে কঠোর হব? সংসদে উচ্চকক্ষ উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সহ সংবিধানে ৬২টি সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। সকালে সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা জমা দেয় সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। কমিশন প্রধান আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহ থেকে সারা দেশে জরিপ চালানো হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের প্রতিনিধি দল। এ সময় সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত ৬২ জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ প্রবর্তন, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ বেশ কিছু বিষয়ে সংশোধন চায় বিএনপি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা করেছি। সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে এরই মধ্যে প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় ৫০,০০০-এর বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি, মধ্যরাত্র পর্যন্ত, যেটা নির্ধারিত সময় ছিল। জানান, অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় নিয়ে ৫ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে। অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি, সেগুলো আমরা পড়ব। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করি। এছাড়া আগামী সপ্তাহ থেকে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সারা দেশে জরিপ করা হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে